সো এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির ডিজাইন একটা না অ্যাকচুয়ালি দুইটা, এবং দুইটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, একটা শুরুতে এবং একটা শেষে। সো ডিজাইনটার প্রবলেমটা কি, যে দরজা খুললেই আসলে যে কেউ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেকেন্ড যেটা রাইট সাইডে আছে সেটাতে হয়তো উপর থেকে দেখতে কোনো সমস্যা মনে হচ্ছে না, কিন্তু আসলে নিচে আরেকটা স্টেপ রয়ে গেছে। সো অনেকেই লাস্ট স্টেজে পা পিছলে পড়ে যেতে পারে। সো আমরা বুঝতে পারতেছি খুব ইজিলি যে এটা কেন একটা ব্যাড ডিজাইন। আমরা আরেকটা ডিজাইন দেখি। সো এখানে কি সমস্যা, এটা জাস্ট ফায়ার এক্সিট, বাট উপরের ইনফরমেশন গুলো যেটা ইন্ডিকেট করতেছে এটা একটা ফায়ার এক্সিট, সেটাই আবার ইন্ডিকেট করতেছে অন্য মেসেজে যেটা ফায়ার এক্সিট না। সো খুবই কনফিউজিং মেসেজ, অ্যান্ড ইন নিড লাগে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন কারোর জন্য বুঝতে পারাটা ডিফিকাল্ট হয়ে যাবে আসলে এটাতে সে এক্সিট করবে কি করবে না। এটা আর একটা, এটা এপসনের একটা ডিজাইন ছিল। তো দেখতে পারতেছেন তারা খুবই ইউনিক একটা কিবোর্ড বানিয়ে দিয়ে গেছে, যেটা রেগুলার যে প্র্যাকটিস সেটাকে কমপ্লিটলি জিওপার্টাস করে ফেলছে। সো এখানে খুব ক্লাসিক্যাল কিছু এক্সাম্পল, যে ইনপুট বা টেক্সট ফিল্ডের যে এরর স্টেট গুলো সেগুলো কিভাবে মেসড আপ হইতে পারে, যে আমরা একটা অ্যান্সার চাচ্ছি বাট এখানে যে ভ্যালিডেশন রুলস দেওয়া আছে দ্যাটস লাইক কমপ্লিটলি অ্যাবসার্ড। সো এই যে আমরা ডিজাইন গুলো দেখলাম, আমরা কিন্তু ডিজাইন খুব বুঝি বা খুব এক্সপার্ট হই বা না হই, আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনেরই কিছু না কিছু প্রবলেম আইডেন্টিফাই করতে পারছি বা পারতাম। আবার এরকম হয়তো পারে যে আমি হয়তো কিছু বুঝতে পারতেছি না এভাবে যে কেন ডিজাইনটা খারাপ, বাট এটলিস্ট বুঝতে পারতেছি ডিজাইনটাতে প্রবলেম আছে, তাই না? কেন বুঝতে পারতেছি আমরা? কারণ আমাদের কিছু এক্সপেকটেশন আছে একটা ডিজাইন থেকে। আমরা কিছু জিনিসপত্র এক্সপেক্ট করি যে এটা আমার এই প্রবলেম সলভ করবে বা এটা আমাকে বুঝাই দেবে যে কি করা লাগবে না লাগবে। সেই জিনিসগুলোতে এটা এই ডিজাইনগুলো যেগুলো আমরা দেখলাম, এগুলো প্রত্যেকটাই ফেল করতেছে কোনো না কোনো ভাবে, এবং সেটার কারণে আমরা কিন্তু এটাকে ব্যাড ডিজাইন হিসেবে ধরে নিচ্ছি যে এগুলো ব্যাড ডিজাইন। সো এই যে একটা থট প্রসেস, একটা এক্সপেকটেশন আমাদের আছে, যেটার এগেনস্টে আমরা এই ডিজাইনগুলোকে এভালুয়েট করতেছি বা ভালো খারাপ জাজ করতেছি, এগুলোকেই অ্যাকচুয়ালি ডিজাইন প্রিন্সিপাল বলে। যে ডেটা র্যামসের যে ফেমাস 10 প্রিন্সিপালস অফ গুড ডিজাইন সেটা। সো এই যে ব্যক্তিটাকে দেখতেছেন, উনি অ্যাকচুয়ালি এটা র্যামস, উনি একজন জার্মান ডিজাইনার, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার বেসিক্যালি। সো ফিজিক্যাল প্রোডাক্ট মোস্ট কেসেসে ডিজাইন করছেন। ওনার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট বা কন্ট্রিবিউশন ছিল দুইটা অর্গানাইজেশন, একটা হলো ব্রাউন এবং আরেকটা হলো ভিটসো। সো ভিটসোটা হলো যে একটা ফার্নিচার মেকিং কোম্পানি, আর ব্রাউন হলো যে কনজিউমার ইলেকট্রনিক্স প্রোডাক্টস তৈরি করে থাকে। সো এখানে যে দেখতেছেন 10টা ডিফারেন্ট প্রোডাক্টস, এগুলো সবগুলোতে উনি ইনভলভ ছিলেন। অলমোস্ট 35 ইয়ার্স এর মতো উনি দুইটা অর্গানাইজেশনেই দেখা গেছে হেড অফ ডিজাইন হিসাবে কাজ করছেন, এবং এই সবগুলো প্রোডাক্টে তার সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন ছিল। এবং শুধু এই অলমোস্ট 1995 পর্যন্ত বোধহয় উনি কাজ করেছেন, এই 1961 থেকে প্রবাবলি। সো এই লম্বা 35 ইয়ার্স এর ক্যারিয়ার উনি যেসব অ্যামেজিং প্রোডাক্ট বা ডিজাইনের প্রোডাক্ট গুলো করেছেন, এগুলো শুধুমাত্র ওই পুরোনো সময়ের জন্য ইউজফুল ছিল তা না। দেখা গেছে পরবর্তীতে অনেক প্রোডাক্ট, অনেক কোম্পানি তার এই প্রোডাক্টের ডিজাইন গুলোকে তাদের ডিজিটাল প্রোডাক্ট বা তাদের অন্য প্রোডাক্টের মধ্যে অ্যাডাপ্ট করছে। সো আমরা স্টার্ট করি যে তিনি ডিজাইনের যে সব প্রিন্সিপাল গুলোকে প্রিচ করে গেছেন সেগুলো নিয়ে। সো ডেটা টাইমস যেটা করছেন, উনি গুড ডিজাইন কাকে বলে সেটাকে ডিফাইন করছেন এই 10টা প্রিন্সিপাল দিয়ে। সো ওনার প্রিন্সিপাল গুলো নট নেসেসারিলি আপনি ফিজিক্যাল ভিজুয়াল ডিজাইন বা ইউআই ডিজাইনের সাথে জাস্ট ইনভলভ হবে বা ফিজিক্যাল প্রোডাক্টের সাথে হবে এমন না। এটা এই প্রিন্সিপাল গুলো আপনি যে কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা মার্কেটিং ডিজাইন হতে পারে, এটা টিপিক্যাল গ্রাফিক ডিজাইন হতে পারে, ইউআই ডিজাইন হতে পারে, এনিথিং। সো ইটস দ্যাট ফাস্ট অর দ্যাট কম্প্রিহেন্সিভ, যে এটা সবগুলো সেক্টরে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন ডিফারেন্ট ওয়েতে। সো আমরা স্টার্ট করি একটা একটা করে। সো রিটার্ন সাহেবের যে প্রথম প্রিন্সিপালটা উনি বলছেন সেটা হলো গুড ডিজাইন হলো একটা ইনোভেটিভ প্রোডাক্ট বা ইনোভেটিভ ডিজাইন হবে। সো
টেকনোলজি লাইক নতুন নতুন টেকনোলজি আসবে, নতুন নতুন সলিউশন নিয়ে আসবে বা নতুন নতুন অ্যাপ্রোচ বা টুলস নিয়ে আসবে আমাদের জন্য, গুড ডিজাইন সেগুলোকে সুন্দরভাবে অ্যাডাপ্ট করবে এবং এটার সাথে সাথেই চলবে। এমন না যে টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে বলে আমার ডিজাইন অবসোলেট হয়ে যাবে, এরকম না। এটা যুগের পর যুগ চলে যাবে এবং ওই ডিজাইনটা ক্যারি ওভার হবে বা অ্যাডাপ্ট হতে থাকবে টেকনোলজির সাথে সাথে। সো আমি যেটা বলতেছিলাম যে ডিটার রেমস সাহেবের যেই ডিজাইন গুলো সেটা অনেক অনেক ফেমাস প্রোডাক্টে পরবর্তীতে অ্যাডাপ্ট হয়েছে। সেখানে দেখতে পারতেছেন যে অ্যাপলের প্রোডাক্টে লাইক অ্যাপলের যে ক্যালকুলেটর অ্যাপটা আছে বা আইম্যাক বা অ্যাপল এয়ারপড এগুলোতে, সরি অ্যাপল পড, আইপড যেটা, সেটার মধ্যে এটা কিভাবে ইনফ্লুয়েন্স করছে আর কি। সো অ্যাপলের যে ফেমাস ডিজাইনার ছিলেন জনাথন আইভি, উনি এইটা থেকে অনেক বেশি ইন্সপায়ার হয়েছেন ডিটার রেমসের অনেকগুলো কাজ থেকে। সো এগুলো তো ফিজিক্যাল প্রোডাক্ট গুলো। সো আমরা যদি এখন এই এই প্রিন্সিপালটার অ্যাপ্লিকেশন দেখতে চাই আমাদের ডিজিটাল যেসব প্রোডাক্ট আছে সেগুলোতে, বা আম, আমরা যে ইউআই বা ইউএক্স ডিজাইনের ইন্ডাস্ট্রিতে আছি ওইখানে, তাহলে কিরকম হতে পারে? সো আমরা আম, এখানে দেখেন, আমরা স্টোরির সাথে সবাই পরিচিত অবভিয়াসলি, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, যেটা ইউজ করি না, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আছে। ইভেন ভিডিও শেয়ারিং যেসব সাইট গুলো আছে, টিকটক বা ইউটিউব, এগুলো কিন্তু এখন ওই স্পেসিফিক ফরম্যাটের জিনিসপত্রগুলো নিয়ে আসে, যে ভার্টিক্যাল এবং লাইক পোর্ট্রেট মোডে যে ভিডিও গুলো সেগুলো, এবং শর্ট একটা নির্দিষ্ট টাইম লাইফ স্প্যান থাকে সবগুলো কন্টেন্টের। এই যে এই যে মিডিয়াটা, এটা কিন্তু প্রথম আনছিল স্ন্যাপচ্যাট, তাও 2013-এর দিকে। সো এই যে একটা ইনোভেটিভ একটা আইডিয়া ছিল যে যে এখানে ম্যাক্সিমাম সময় জিনিসপত্রগুলো হরাইজন্টালি থাকতো, বা মানে আমরা ল্যান্ডস্কেপ মোডে ভিডিও বা এই ডাইনামিক কন্টেন্ট গুলো দেখে অভ্যস্ত ছিলাম, সেটাকে কিভাবে এরকম পোর্ট্রেট মোডে নিয়ে আসা এবং সেটাকে এঙ্গেজিং করানো, এই যে একটা ইনোভেটিভ আইডিয়া ডিজাইন, এটা এত মানে এটা দেখা গেছে এরপরে এই জন্য সবাই অ্যাডপ্ট করছে, শুধু হলো ফেসবুক বা ইনস্টাগ্রাম না, অন্যান্য যেসব প্ল্যাটফর্ম আছে এই আইডিয়ার থেকে কিন্তু উঠে আসছে। সো গুড ডিজাইন এইভাবে ইনোভেটিভ ওয়েতে সলিউশনটাকে প্রপোজ করবে ইউজারদের কাছে। সো আমরা পরের প্রিন্সিপালটাতে যাই, সেটা হলো যে গুড ডিজাইন হবে ইউজফুল। সো আমরা ইউএক্স ডিজাইন নিয়ে যারা পড়াশোনা করতেছি বা যারা প্র্যাকটিস করতেছি, আমরা সবাই জানি যে একটা গুড প্রোডাক্ট হলো যেটা ইউজফুল, এটার ইউজেবিলিটি গুলো থাকবে, ভ্যালু প্রোভাইড করবে ইউজারকে। সো এটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিলে যাচ্ছে। সো আমি যে প্রোডাক্ট ডিজাইন করবো এটা অবভিয়াসলি ইউজফুল হতে হবে। ইউজার এই প্রোডাক্টটাকে পারচেস করুক বা অ্যাডাপ্ট করবে কেন, তার যে প্রয়োজন আছে সেটা যাতে মিটাইতে পারি, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আসপেক্ট হয়। বাকি যা যা আছে অক্সিলারি বা অ্যাক্সেসরি সেগুলো হয়তো সাপোর্ট দিবে, বাট কখনোই মেইন টাস্কটাকে থেকে ডিস্ট্রাক্ট করবে না ইউজারকে। সো দ্যাটস দ্য থিং। সো আপনারা যারা শুনতেছেন তাদের, তারা এখানে কি একটা এক্সাম্পল দিতে পারেন যে রিসেন্ট যেসব অ্যাপ, ওয়েব বা যে কোনো ডিজিটাল প্রোডাক্ট দেখছেন সেটার একটা এক্সাম্পল দিতে পারবেন যে কিভাবে ওইটা গুড ডিজাইন হয়েছে ইউজফুল হওয়ার কারণে? এনিওয়ান? স্পটিফাই। স্পটিফাই কি হবে? হ্যাঁ, ধরলাম স্পটিফাই। এখান থেকে আমি যদি মিউজিক নিয়ে ইন্টারেস্টেড হই, তাহলে এখান থেকে আমি একবার আসলে জিনিসগুলো দেখতে পারি। ব্যাপারটা কিরকম? স্পটিফাইয়ের চেয়ে আমরা ফুড পান্ডার উদাহরণ দিতে পারি। আর ফুড পান্ডাতে দেখা যাচ্ছে যে যে কোনো লেভেলের মানুষ সেটাকে ইউজ করতে পারতেছে। কম পড়াশোনা জানা লোক, বেশি পড়াশোনা জানা লোক, সবার ক্ষেত্রে এটা অতিরিক্ত ইউজফুলি একটা অ্যাপ। আর সো হ্যাঁ, এটাই যে আপনি স্পটিফাই যিনি বললেন, স্পটিফাই মানে পারপাসটা কি, আমি কেন স্পটিফাই ইউজ করবো? আমার গান শোনা লাগবে, তাই তো? So আমি এই জন্য দেখবো যে স্পটিফাই ঢোকার সাথে সাথে কিন্তু আমি মিউজিক প্লেয়ারটা সামনে দেখতেছি, বা পপুলার মিউজিক গুলোর কাভার গুলো আমি সবার প্রথমে দেখতেছি। সো আই ক্যান স্টার্ট লিসনিং রাইট অ্যাওয়ে। আমাকে ওয়েট করতে হবে না, আমি ঢুকবো, প্রথমে দেখবো প্লে বাটন, আই ক্যান স্টার্ট। এবং আপনি যদি ঢোকার পরে কোনো কিছু চুজ না করে জাস্ট প্লে দেন, দেবেন ইউজুয়ালি এটা পপুলার যে কোনো একটা প্লে লিস্ট আপনার জন্য ওপেন করে দিচ্ছে। সো এই যে আপনাকে প্রথমে এঙ্গেজিং করে দেওয়া, বা আপনার যে যেটার জন্য আপনি এখানে আসছেন যে গান শোনার জন্য, সেটাতে আপনাকে সেই সেই ভ্যালুটা আপনাকে প্রোভাইড করাটা, এটাই কিন্তু একটা গুড ডিজাইনের পারপাস। ফুড পান্ডার ক্ষেত্রেও সেম, যে আপনি এখানে আসতেছেন ফুড অর্ডার করার জন্য বা যে কোনো গ্রোসারি অর্ডার করার জন্য। So আপনি ঢোকার সাথে সাথেই কিন্তু পপুলার রেস্টুরেন্ট গুলো দেখতেছেন, খাবারের ইমেজ দেখতেছেন, দ্যাট উইল গিভ ইউ লাইক ভাইব যে আপনি, হ্যাঁ, আপনি ওইটা পাওয়ার জন্যই আসছেন বা এটা এখানে পাওয়া যাবে। সো দ্যাট অ্যাসুরেন্স অর লাইক দ্যাট
ইউজেস, সেটাই কিন্তু এই প্রোডাক্টটাকে একটা গুড ডিজাইন বা প্রোডাক্টে কনভার্ট করবে। সো আমি এখানে যে এক্সাম্পলটা দেখাচ্ছি, যে আপনারা হয়তো দুইটার সাথে খুবই পরিচিত। একটা হলো ওয়াইজ, যেটাতে আর কি আমরা অনেকে যারা ফ্রিল্যান্স করি বা বিদেশে রিমোটলি কাজ করতে, তারা ফান্ড ট্রান্সফার করি বা মানি বাংলাদেশে আনি। আর একটা হলো গুগল ম্যাপ, যেখানে আমি হয়তো ডিরেকশন নিচ্ছি। সো দুইটার ক্ষেত্রে দেখেন আমি ওয়াইজে কেন যাচ্ছি, আমি হয়তো টাকাটা পাঠাবো, ডিফারেন্ট কারেন্সিতে কনভার্ট করবো, অ্যান্ড right away it provides me all the necessary information that is required for like this of transaction. চিন্তা করার কিছু না, এটা আমার অ্যাকচুয়াল ব্যালেন্স না, সো এত টাকা নাই, বাট you get the understanding যে আমি যখন সেন্ড করতে আসছি, আমি জানি যে কত টাকা পাঠাবো, বাট স্টিল ইফ ইট প্রোভাইডস মি লাইক আমার ব্যালেন্স কত, তাহলে কিন্তু আমি ডিরেক্টলি ওই মেইন অপারেশনে আমি কত টাকা দিব সেটা ইনপুট করতে পারতেছি। যদি এরকম হয়তো যে এরকম কোনো অ্যাভেলেবল ব্যালেন্সের কোনো ইনফরমেশন থাকতো না, তাহলে কি হতো, আমি হয়তো এখানে আসলাম, কত আছে তো মনে নাই, আবার ক্রস করে ব্যাক করে দেখবো ব্যালেন্স, তারপর এসে আবার সেন্ড করবো। আমার কিন্তু যে স্টেপটা বা যে কাজের জন্য আসছি সেটা কিন্তু হিন্ডার হচ্ছে বা সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তো সেই প্রসেসটাকে কিভাবে ইউজ বা মানে খুব স্মুথার করে দিতে পারতেছে এই ডিজাইনের মাধ্যমে। অন দ্য রাইট হ্যান্ড দেখতেছেন যে গুগল ম্যাপের যে ডিরেকশনাল এটা কিন্তু শুধু ম্যাপের একটা দেখাইতে পারতো, ভিউ দেখাইতে পারতো, বাট কি করছে, স্প্লিট স্ক্রিনে দেয়া দিছে, যাতে আমি যদি আশেপাশের এনভায়রনমেন্ট সম্পর্কে খুব একটা ফ্যামিলিয়ার নাও হই, আই ক্যান স্টিল রিলেট দ্য ডিরেকশনাল লোকেশন ফ্রম দ্য ম্যাপ। আর আমি যদি ম্যাপে কমফোর্টেবল না হই, তাহলে আমি জাস্ট রিয়েল লাইফ যে লাইফ মোড ওটা দেখে আমি কিন্তু আগাইতে পারবো। সো ইটস লাইক ক্রিয়েটিং দ্যাট ব্যালেন্স, যে আমার যেই ইউজ কেস বা যেই প্রয়োজনের জন্য আমি এটাকে ওপেন করছি বা চালু করছি, সেটা আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানে। 3 নম্বর যে প্রিন্সিপালটা ডিটার আনসার আছে, সেটা হলো যে গুড ডিজাইন অ্যাস্থেটিক হইতে হবে। সো ইটস নট নেসেসারিলি ভিজুয়ালি অ্যাপিলিং, দেখতে খুব সুন্দর এরকমই না। এটা যেমন আপনাকে ভিজুয়ালি অ্যাট্রাক্ট করবে, তেমনি সাইকোলজিক্যালি আপনাকে সেই অ্যাসুরেন্সটা দিবে যে হ্যাঁ, এটা একটা রিলায়েবল প্রোডাক্ট অ্যান্ড ইউ ক্যান লাইক গেট দ্য ফাংশনালিটি ফ্রম আউট অফ ইট। সো এই দুইটা বিষয় যখন মার্জ করতে পারবেন, তখন প্রোডাক্টটা একটা অ্যাস্থেটিক ভাইব দিবে, এবং এটাই কিন্তু মেইন পারপাস। সো আমরা যদি এখন কিছু এক্সাম্পল দেখি, এখানে দেখেন যে আপনারা ডুওলিঙ্গো সম্পর্কে সবাই হয়তো জানেন যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শেখার একটা সো ওদের এখানে দেখবেন যে ওদের ইউআইটা কিন্তু খুব সিম্পল, খুব স্ট্রেট ফরওয়ার্ড থাকে, নাথিং লাইক ফ্যান্সি জিনিসপত্র, বাট দে অ্যাড লাইক দিস ফান এলিমেন্ট, এই ক্যারেক্টার বা যে মাস্কটটা তারা ইউজ করতেছে সেইটা, এবং আরো কিছু ক্যারেক্টার, যাতে ইউ ক্যান রিলেট লাইক হোয়াটস হ্যাপেনিং অর লাইক হোয়াট এভার ইউ আর লার্নিং। এটা অলসো লাইক গিভ ইউ লাইক, যখন আপনি কোনো কিছু ঠিকঠাক মতো শেষ করেন, তখন আপনাকে সেই অ্যাচিভমেন্টের ভাইবটাকে ক্রিয়েট করে দেয়। অন দ্য লেফট সাইড আমি গ্রাফের ফাইন্যান্স যে প্রোডাক্ট আছে, ওইটার একটা স্ক্রিন আছে। সো ইট ক্যান বি লাইক ভেরি সিম্পল ইউআই, বা তারা কিছু সাটল জিনিসপত্র, কিছু ইউআই এলিমেন্ট বা কিছু গ্রাফিক্যাল এলিমেন্ট দিয়ে জিনিসটাকে কি করছে, আপনার অ্যাটেনশনটা যেখানে থাকা দরকার, লাইক আপনার ব্যালেন্সে সেখানে রাখতেছে, বা ওই টপ পার্টটাকে হাইলাইট করতেছে। সো দ্যাটস দ্য ডিজাইন পার্ট, যে ইট উইল বি ভেরি সিম্পল, এটা অ্যাস্থেটিক্যালি প্লিজিং, আপনার মানে অ্যাটেনশনটা ধরে রাখবে যতটুকু অ্যাটেনশন ধরে রাখার দরকার, বা আপনার যে অ্যাসুরেন্সের যে পার্টটা, ওইটা এখানে মেক শিওর করবে। সো নেক্সট আসতেছে ফোর্থ, যেটা আসলে যে গুড ডিজাইন প্রোডাক্টটাকে আন্ডারস্ট্যান্ডেবল। সো এখানে ডেটা অ্যানালিসিস যেই ডিজাইন করে যে ক্যালকুলেটর দেখতেছেন, এটা কিন্তু পরবর্তীতে গুগল অ্যাপল অ্যাডাপ্ট করছে তাদের ক্যালকুলেটর অ্যাপ ডিজাইনে, অলমোস্ট সিমিলার দেখতে। যারা অ্যাপল ডিভাইস বা আইফোন ইউজ করেন, তারা হয়তো রিকগনাইজ করতে পারতেছেন। সো ক্যালকুলেটর এই ইউআইটাতে দেখেন, আপনার কিন্তু চিন্তা করার কিছু নাই যে কোন বাটনের কাজ কি বা কিভাবে কি করতে হয়, কোনটা কি ফাংশনালিটি। ইউ ক্যান লাইক স্ট্রেট অ্যাওয়ে ইউজ দিস ডিভাইস। সো গুড ডিজাইন তখনই হবে যখন আপনার ডিজাইনটা বা আপনার ডিজাইন করা প্রোডাক্টটা এরকম আন্ডারস্ট্যান্ডেবল হবে যে কোনো লেভেল অফ ইউজারের কাছে, তারা যাতে খুব ইজিলি প্রোডাক্টটাকে অ্যাডাপ্ট করে নিতে পারে। লার্নিং কার্ভ যদি খুবই স্টিপ হয়, তাহলে কিন্তু ইউজাররা হয়তো চার্ন হয়ে যাবে বা ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। So we need to make sure that part, যে আমার প্রোডাক্টটা কি ফাংশনালিটি দিচ্ছে, এবং ইউজার কিভাবে সেই ফাংশনালিটি গুলোকে ঠিক মতো তার প্রয়োজনে কাজে লাগাতে পারবে, এই বিষয়টা যেন খুব ক্লিয়ারলি কমিউনিকেট হয় ইউজারের কাছে। দ্যাট শুড বি দ্য পারপাস অফ আ গুড ডিজাইন। সো আমরা কিছু এক্সাম্পল দেখি। সো এখানে দেখেন যে বি রিয়েল এর যে
যখন সাইন আপ করতেছে তখন ডেট অফ বার্থ যখন ইনপুট করে, তারা এখানে আপনার ফরম্যাটটাকে স্পেসিফিক্যালি লিখিয়ে দিচ্ছে। সো প্লেস হোল্ডার টেক্সট আকারে আপনাকে দেখায় দিচ্ছে, সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে আপনি কিভাবে ইনপুট করতে হবে। লাইক ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট ফরম্যাট ফলো করে, সো ইফ দেয়ার্স লাইক নো ক্লু, আপনার জন্য কিন্তু এটা ফলো করাটা ডিফিকাল্ট হয়ে যেত। সো দ্যাট দে সার্ভিং দ্যাট পারপাস। গুগলের যে নেভিগেশন আছে সেখানে দেখেন যে এই যে এখানে যে অ্যারোটা, এটা কিন্তু আপনার মুভমেন্টের সাথে সাথে জিনিসটাকে ঘুরে। সো ইউ মাইট আপনি হয়তো জাইরোস্কোপ বা এগুলোর সাথে খুব একটা ফ্যামিলিয়ার না যে কিভাবে জিনিসগুলো হচ্ছে, বাট whenever you are using this app, আপনি যদি দেখেন যে আপনি মুভ করার সাথে সাথে অ্যারোটা ঘুরতেছে, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে এটা আমাকে আমার ডিরেকশনটা দেখাচ্ছে যে আমি এখন কোন দিকে আছি। সো ঠিক পথে যাওয়ার জন্য আমাকে কোন দিকে ঘুরতে হবে। সো দ্যাটস লাইক ভেরি কনভেনিয়েন্ট এক্সপেরিয়েন্স, যে আমি ঢোকার পরে খুব বেশি আমাকে এফোর্ট দিতে হয়নি, আমাকে এখানে এসে কোনো হেল্পম্যান তো যাইতে হয়নি বুঝতে যে এটা আসলে কি, এখানে অ্যারোটা কেন। সো that's the beauty of a good design. সো এরপরে যেটা প্রিন্সিপাল, সেটা হলো যে গুড ডিজাইন কখনো ডিস্ট্রাক্টিং হবে না। আপনার মেইন যে ফোকাস ওটা থেকে আপনাকে বের করে আনবে না। আপনি যেই পারপাস ফুলফিল করার জন্য প্রোডাক্টটা ইউজ করতেছেন বা প্রোডাক্টের ভিতরে আসছেন, সেটা যাতে আপনি খুব ফোকাসড ওয়েতে অ্যাচিভ করতে পারেন, সেখানে আপনাকে রাখবে। সো রিসেন্ট টাইমে যারা এরকম কোনো রকম অ্যাপ বা কোনো কিছুতে ডিজিটাল প্রোডাক্ট ইউজ করছেন যেখানে আপনার কাছে মনে হয়েছে যে ডিজাইনটা আপনাকে ডিস্ট্রাক্ট করে দিচ্ছে মেইন অপারেশন থেকে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভেন্ট বিন এবল টু লাইক অ্যাচিভ দ্য গোল যেটার জন্য আপনি অ্যাপটা বা প্রোডাক্টটা ইউজ করতে গেছিলেন, কেউ কি একটা এক্সাম্পল দিতে পারবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি মুনতাসির বলছিলাম। আমি রিসেন্টলি যখন চাল ডালের একটা ইন্টারভিউ অ্যাপ্লাই করতে গিয়ে চাল ডালের যে ওই একটা অ্যাসাইনমেন্ট দিছিল, ওটা হচ্ছে চাল ডাল ডোনেশন। তো আমি ওই পেজটা ডিজাইন করতে গেছিলাম, মানে ওইটা থেকে বলতেছি আর কি। তো ওরা কি করছে যে ডোনেশন বাটনে ক্লিক করার পরে সরাসরি ভাই এক্সট্রা সাউন্ড আসতেছে। আপনি বলে যান, সমস্যা নেই, শুনতেছেন। আচ্ছা, ডোনেশন বাটনে ক্লিক করার পরে যারা নতুন ইউজার, মানে যারা একবারে রেজিস্ট্রেশন করে নাই, ওদেরকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাচ্ছে। তো রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাওয়ার পরে রেজিস্ট্রেশন করাইলো, তারপরে সরাসরি নিয়ে যাচ্ছে হচ্ছে ওই চাল ডালের যে প্রোডাক্ট পেজ আছে। তো ওখান থেকে যদি কোনো কিছু কার্টে অ্যাড করে, তখন ওইটা তার নিজের কার্টে চলে যায়। যে সে যে ডোনেট করবে ওই কোনো অপশন থাকে না। তো এই দিক দিয়ে দেখা যাচ্ছে যে মানে ডোনেশনের যে বিষয়টা, এটা সম্পূর্ণ তার মাথা থেকে উল্টা, মানে যে আসলে ডোনেট করতে চাইতেছে, মানে তার আসলে মানে ওই এক প্রকার এই জিনিসটা থেকে মানে সে চলে আসবে আর কি, মোটামুটি ডিমোটিভেট হয়ে যাবে। তো এটা আমি রিসেন্ট পাইছি। এক্স্যাক্টলি, গ্রেট একটা এক্সাম্পল দিয়েছেন যে এটা ডার্ক প্যাটার্নের এক্সাম্পল হইতে পারে, যে ডার্ক প্যাটার্ন কিভাবে ইউজার স্যাটিসফ্যাকশনটাকে কিল করতে পারে বা পারপাসটাকে অবস্ট্রাক্ট করতে পারে। সো দুইটা সাইড থেকে এটা খুব গ্রেট একটা এক্সাম্পল। সো আমি এখানে আরেকটা এক্সাম্পল রাখছি। সো এখানে কেউ কি বলতে এটার সাথে পরিচিত, এই অ্যাপটার সাথে? পরিচিত না হলে সমস্যা নেই, বাট এখানে এটা হলো সুপার হিউম্যান নামে একটা প্ল্যাটফর্ম। এরা যেটা করে যে জিমেলের উপর একটা আলাদা বলতে পারেন যে মাস্ক ইউজ করতেছে, যেটা কারণে আপনি জিমেলের ইউআইটা কিন্তু খুবই কমপ্লেক্স বলতে পারেন, বা অনেক ডিস্ট্রাক্টিং, লাইক অনেক কিছু আশেপাশে। তাদের রিসেন্ট ইউআইটা অনেকের ক্ষেত্রে অনেকে পছন্দ করে নাই, এন্ড ইট সামটাইমস লাইক ফর লাইক পাওয়ার ইউজার যারা অনেক বেশি মেইল হ্যান্ডেল করে সারাদিনে, তাদের জন্য অনেক সময় এই জিমেলের মানে ডিফল্ট জিনিসটা ইউজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্য এই ইস্যুটাকে দেখে সুপার হিউম্যান তারা এই প্রোডাক্টটাকে লঞ্চ করে, যেটা আপনার জিমেইলের এক্সপিরিয়েন্সটাকে অনেক গুণ বেটার করে দেবে। সো ইউ ক্যান সি লাইক দ্য ইউআই ইজ লাইক ভেরি ক্লিন, ফোকাসড অন লাইক the like doing the core operations, and it has like some other facilities like আপনার এখানে কন্ট্রোল বার আছে, সো আপনি ইজিলি শর্টকাটের মাধ্যমে অনেকগুলো ফাংশন করতে পারেন, লাইক এটাকে স্নুজ করা বা এটার মনে করেন ড্রাফটে রাখা, এটা শর্ট কিছু লেবেলিং করা বা ফিল্টারিং করা, এগুলো খুব আপনি ইজিলি করতে পারবেন। সো জিমেল যেখানে খুব পপুলার একটা ইমেল প্রোভাইডার, বাট দে আর
their UI is like very difficult or like very complex or distracting, যেটা কিন্তু অন্য একটা প্রোডাক্টের জন্ম দিছে বা অন্য একটা প্রোডাক্টের অপরচুনিটি ক্রিয়েট করছে। সো আপনার যখন কোন একটা প্রোডাক্ট ডিজাইন করবেন তখন আপনাকে ওই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমার ইউজাররা কি ঠিক মতো এটাকে ইউজ করতে পারতেছে কিনা, এটা কি ডিস্ট্রাক্টিং হচ্ছে কিনা, তার মেইন অপারেশন থেকে সরে যাচ্ছে কিনা। সো দ্যাটস দ্য থিং। সো আমরা যদি পরে মুভ অন করি, সো এর পরেরটা হলো গুড ডিজাইন সবসময় অনেস্ট থাকবে। সো যেটা একটু আগের এক্সাম্পলটার সাথে এটার সাথেও মিলে যে এটা আমাকে ঘুরায় পেঁচায় জিনিসপত্র দিবে না বা মিস ইনফরমেশন করে মিসগাইড করবে না ফ্লোতে, এবং ইনফরমেশন যতটুকু আমার জানা দরকার ততটুকু আমাকে একেবারে অ্যাকুরেটলি জানাবে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা ডিজাইন গুড বা ভালো হওয়ার জন্য। সো আমি এখানে যে এক্সাম্পলটা দিছি যে দুইটা, একটা হলো যে আমাদের অনেক অ্যাপে বা অনেক প্রোডাক্টে আমাদের পারমিশন নেওয়া লাগে। সো ডিভাইসে যখন পারমিশন নিতেছি, কেন ডিফারেন্ট পারমিশন নিচ্ছি এইটা ইউজারের কাছে ক্লিয়ার থাকে না। দ্যাট কজেস লাইক কনসার্ন যে প্রাইভেসি ইস্যু হবে কিনা বা দ্যাট দে আর টেকিং away unnecessary permissions. সো এই জিনিসটাকে কিভাবে মিটিগেট করতে পারে একটা গুড ডিজাইন। এখানে যেমন দেখতেছেন যে লোকেশন পারমিশনটা নিচ্ছে এবং কেন নিচ্ছে সেটাকে সুন্দরভাবে এক্সাম্পল আকারে দিয়ে দেওয়া হয়েছে। উপরে এক্সপ্লেন করে দিচ্ছে যে এই অ্যাপটা সিটিজেন যেটা নাম, এটা লোকেশনটাকে ইউজ করবে রিয়েল টাইম সেফটি অ্যালার্ট দেওয়ার জন্য। এবং শুধু এখানে তারা কিন্তু সীমাবদ্ধ রাখে নাই, তারা কি করছে নিচে দেখাই দিচ্ছে যে কি ধরনের অ্যালার্ট মেসেজ তারা প্রোভাইড করবে এই ইনফরমেশনটা দিয়ে। সো whenever this explanation is there, আপনি কিন্তু খুব একটা কনসার্ন ফিল করবেন না যে তারা শুধুমাত্র এটার জন্যই করবে, এবং it's a necessary feature for me, so I will probably like accept this permission. সো ডান সাইডে আরেকটা এক্সাম্পল আছে যে যখন সাবস্ক্রিপশন বা এই টাইপের কিছু নেওয়া হয় এবং ফ্রি ট্রায়াল ইনভলভ থাকে, তখন অনেকেই কনসার্ন থাকে যে আমার কার্ড অটোমেটিক্যালি চার্জ করে দিবে কিনা, আমি মতো ভুলে যাব পরে, বা কখন চার্জ করবে এটা সম্পর্কে। সো এই বিষয়গুলো এখানে একটু সুন্দরভাবে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এখন ফ্রি ট্রায়ালটা স্টার্ট হবে, কতদিন পরে তাকে নোটিফিকেশন দেওয়া হবে বা রিমাইন্ডার দেওয়া হবে যে তার পেমেন্টটা ডিউ হচ্ছে এবং কবে কার্ড চার্জ করবে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড লাইক আপনার ইনভলভমেন্ট কতটুকু থাকবে, আপনার এখানে কতটুকু ইনভেস্টমেন্ট করতেছেন। সো দিস ক্ল্যারিটি, এই অনেস্টিটা কিন্তু প্রোডাক্ট এক্সপিরিয়েন্সটাকে বেটার করে দিবে। সো ইউজারের মানে যখন অ্যাপটা ইউজ করে তার মধ্যে কিন্তু ওই ইয়েটা থাকবে না যে কখন কার্ড চার্জ করে কোন চার্জ করে, বিকজ মাইট বি সে হলো ট্রাই আউট করতেছে যে আসলে তার এই প্রোডাক্টের ইম্পর্টেন্স আছে কিনা। সো দ্যাটস গুড ডিজাইন হুইচ ইজ অলওয়েজ অনেস্ট। দেন গুড ডিজাইন লং লাস্টিং হবে। সো এখানে একটা বিষয় হলো অনেকে চিন্তা করে যে টেকনোলজি কিন্তু ইমপ্রুভ হয় ডে টু ডে এবং এটার কারণে অনেক সময় অনেক প্রোডাক্ট অবসোলেট হয়ে যায়। বাট ডাজ ইট লাইক প্রোডাক্টটা অবসোলেট হয়, ডিজাইনটাকে অবসোলেট হয়? অনেক ক্ষেত্রে না। আপনার ডিজাইনটা যদি গুড ডিজাইন হয় বা একটা ভালো ডিজাইন হয়, কখনোই এটা অবসোলেট হবে না। সো এখানে এক্সাম্পল দেখেন, এটা র্যামসের করা একটা রেডিও ডিজাইন। সো এখন আমরা কয়জন রেডিও শুনি? অলমোস্ট নান। বাট স্টিল দিস থিং কিন্তু অনেক কিছুকে গাইড করে। লাইক অনেক মিউজিক প্লেয়ার হয়তো বা সেম এই ডিজাইনটাকে দিয়ে ইন্সপায়ার হবে। FM বা এই টাইপের যেসব জিনিসপত্র এখন মোটামুটি পপুলার ওইটা কিছুটা হলেও আছে, তারা হয়তো এই ডিজাইনটা থেকে ইন্সপায়ার হতে পারবে। বাট আপনি এখানে দেখতেছেন যে এখানে যতগুলো কন্ট্রোল আছে, কোনটার কি কাজ এবং তাদের পজিশন গুলো কত সুন্দরভাবে স্ট্রাকচার করা। And you can always take away the design idea or like the layout structure from it. So আপনার ডিজাইন যদি ভালো হয়, সেটা হয়তো প্রোডাক্টটা কোন কারণে অবসলেট হতে পারে টেকনোলজি বা অন্য ডিফারেন্ট রিজনে, বাট এটা কখনোই নামে একটা অবসলেট ডিজাইন হয়ে যাবে না। সো আমি এখানে কিছু পপুলার এক্সাম্পল নিয়ে আসছি। যেমন একটা হলো সেটিং স্পেস। সো এটা iOS এর সেটিং স্পেস। আপনি যে মোবাইল ইউজ করেন না কেন, অ্যান্ড্রয়েডের যে কোনো সার্ভিস প্রোভাইডারই হোক না কেন, দেখবেন যে এটা কিন্তু অলমোস্ট সিমিলারই থাকে। একটা লেফট সাইড একটা আইকন রিপ্রেজেন্টিং দ্য টাইপ অফ সেটিংস ইউ উইল বি ইউজিং, এন্ড দেন দেয়ার নেমস, সাম টগলস অর লাইক স্ট্যাটাস, লাইক এটাকে অ্যাক্টিভ আছে কি নাই বা অন আছে কি নাই। সো এই স্ট্রাকচার ধরেই কিন্তু যত সেটিং স্পেস আছে সব দেখবেন আপনি হচ্ছে। সো এই সেম স্ট্রাকচার, and it's being followed by like all the apps out there.
সিমিলারলি আরেকটা বিষয় হলো যে এখানে যে রেটিং সিস্টেমটা, সো রেটিং রিভিউ এগুলো শুনলেই কিন্তু আমাদের মাথায় চলে আসে যে 5 স্টারের রেটিং দিব, 5 মিনস লাইক দ্য ম্যাক্সিমাম রেটিং, 1 মিনস দ্য লোয়েস্ট রেটিং। সো এই যে বিষয়টা, এটা কিন্তু স্টার্ট হয়েছিল রেস্টুরেন্টের রেটিং থেকে। সো মিশেলিন স্টার সম্পর্কে আপনারা হয়তো অনেকে শুনছেন যে রেস্টুরেন্ট গুলো এগুলো পায়, ওইখানে কিন্তু জিনিসটা পপুলার ছিল। বাট এটা আস্তে আস্তে যখন ডিজিটাল ডিজাইনে চলে আসছে, আমরা কিন্তু এখন রেটিং বলতেই এটা বুঝি, এবং এত বছর হয়ে গেছে স্টিল ইটস দেয়ার, এবং আমরা এখনো এটা দিয়ে কিন্তু ইয়ে করতেছি। আরো অনেক এক্সাম্পল আছে, লাইক দ্য সেভ আইকন, ফ্লপি ডিস্ক কিন্তু এখন কেউ ইউজ করে না, বাট স্টিল দ্যাট ইজ বিন ইউজ ফর লাইক সেভ অপারেশন অর লাইক সেভ ইন্ডিকেশন এভরি ডে। সো কেন, যে ডিজাইন যেটা হয়েছিল দ্যাটস সো অ্যাকুরেট এন্ড সো লং লাস্টিং, যে এটা মানে যতই দিন যাক না কেন, it will keep going on. It is still same value এবং meaning provide করে যাবে. So that's another principle for a good design. Next যেটা আছে সেটা হলো good design একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম ডিটেল গুলোকে খুব ইম্পর্টেন্সের সাথে দেখে। সো আমরা অনেক সময় ডিজাইন অনেক দেখি লাইক ড্রিবলে বা লাইক ডিফারেন্ট ডিজাইন শেয়ারিং প্ল্যাটফর্ম গুলোতে, যে অনেক কারুকার্য করা, অনেক ফ্যান্সি অ্যানিমেশন দেওয়া, ডিফারেন্ট জিনিসপত্র, বাট অনেক সময় ডিটেলস গুলোর কোনো মিনিং থাকে না। দোজ আর দেয়ার জাস্ট টু লাইক অ্যাট্রাক্ট ফেলো ডিজাইনার্স অর লাইক অ্যাট্রাক্ট লাইক ডিফারেন্ট রিক্রুটার্স, দ্যাটস ইট। বাট যখন আপনি রিয়েল প্রোডাক্ট গুলো দেখবেন ম্যাক্সিমাম সময় তারা খুব মিনিমাল একটা অ্যাপ্রোচে যাচ্ছে, এবং শুধুমাত্র সেই ফিচার বা সেই স্পেসিফিক ডিজাইন ডিটেলস গুলো এখানে রাখা হচ্ছে যেটা মেক সেন্স করে বা ইউজারকে কোনো না কোনো ভাবে একটা অ্যাডেড বেনিফিট দিচ্ছে। Otherwise the design is not should not be there, or like that element should not be there. So একটা খুব পপুলার ইয়ে আছে যে আপনার ডিজাইনটা তখনই আপনি মনে করবেন যে ভালো একটা ডিজাইন বা গুড ডিজাইনের দিকে যাচ্ছে যখন আপনি এখান থেকে কোনো কিছুকে বাদ দিতে পারবেন না। ওখানে প্রত্যেকটা এলিমেন্ট, একটা স্পেসিফিক বাটন, একটা স্পেসিফিক আইকন, এভরিথিং হ্যাজ আ মিনিং অ্যান্ড হ্যাজ আ পারপাস। সো আপনি যখন ওই লেভেলে চলে যাবেন তখন মনে করবেন যে your design is like very good and like it's serving the purpose really really well. So that's one strategy, যে আপনার ডিজাইনের ডিটেলস গুলোকে খুবই কেয়ারফুলি অ্যান্ড মিনিংফুলি ক্রাফট করা। সো এখানে আমি কিছু এক্সাম্পল আনছি। সো এটা হলো লিঙ্ক ট্রির একটা এক্সাম্পল। সো এখানে দেখেন যে এখানে প্রত্যেকটা জিনিস, এখানে কিন্তু খুব অনেক বেশি এলিমেন্ট আছে, তা না, অনেক বেশি নেগেটিভ স্পেস দিয়ে ডিজাইনটা করা, বাট যা যা আছে এভরিথিং মেক্স সেন্স। সো আপনার নতুন একটা লিঙ্ক বা আপনি একটা টাইটেল ক্রিয়েট করতেছেন, অ্যান্ড ইট নট অনলি জাস্ট শোয়িং দোজ লিঙ্ক যেটা আপনি বানাইছেন, রাইট সাইডে এটার প্রিভিউটা দেখাই দিচ্ছে, সো দ্যাট ইউ ক্যান ইজিলি রিলেট যে আপনার এই ইনপুট গুলো কিভাবে ইন্টারপ্রেট হবে আপনার ওই লিঙ্ক ট্রির প্রোফাইলটা বা ল্যান্ডিং পেজটাতে। সো দ্যাটস দ্য থিং। আরেকটা এক্সাম্পল, এখানে দুইটা এক্সাম্পল আছে বেসিক্যালি। লেফট সাইডে যেটা, সেটা হলো একটা অ্যাপ, আমার খুব ফেভারিট একটা অ্যাপ, এটার নাম হলো বাঞ্চ। এটা লিডারশিপ রিলেটেড ডিফারেন্ট ম্যাটেরিয়াল শেয়ার করে অ্যাপের মধ্যে, অ্যান্ড ইটস লাইক ভেরি মিনিমালিস্টিক ডিজাইন। এটাতে খুব বেশি জিনিসপত্র নাই, ওভার টাইম দে আর প্রবলি অ্যাডিং থিংস, বাট এখানে ডিটেলস এর যে পার্টটা আমরা এখানে দেখতে পাবো সেটা হলো এই স্মল এই কার্ডের পার্টটা। তো এখানে দেখেন আমরা কিন্তু মানে তারা যেভাবে করছে যে একটা স্পেসিফিক হেডিং এর আন্ডারে বা টাইটেলের আন্ডারে আমার যেই সব টেক অ্যাওয়ে পয়েন্টস ছিল, যে পুরো আর্টিকেল থেকে কি টেক অ্যাওয়ে আছে, তারা সেটাকে সুন্দর একটা বুলেট পয়েন্ট আকারে সাজিয়েছে। বাট দে ডোন্ট জাস্ট লিমিট দেমসেলফ অনলি অন বুলেট পয়েন্টস। তারা টিপিক্যাল বুলেট পয়েন্টের বদলে এখানে ইমোজি ইউজ করছে, and every emoji has a meaning and that like easily resembles with the masses or the takeaway message. So এই যে স্মল ডিটেলসটা, এটা কিন্তু এখানে একটা ভ্যালু অ্যাড করতেছে যে ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড লাইক হুইচ ওয়ান ইজ ক্রিটিক্যাল, হুইচ ওয়ান ওয়াজ মিনিং হোয়াট, এবং এটা অনেক সময় আপনাকে এই জিনিসগুলোকে মেমোরাইজ বা মনে রাখতে হেল্প করবে। ইউ ক্যান ইজিলি রিলেট উইথ দোজ ইমোজিস। সো এই যে স্মল ডিটেলসটা, দ্যাট ইজ মিনিং, জাস্ট শুধু ডেকোরেটিভ করার জন্য না, মিনিং আছে। রাইট সাইডে যেটা দেখেন সেটা হলো আকিফ্লো নামে একটা প্রোডাক্টিভিটি অ্যাপ আছে। সো আমরা অনেকে ক্যালেন্ডারের সাথে পরিচিত, যে আমরা লিঙ্ক শেয়ার করে দিলাম, সো ইজিলি আদার পিপল ক্যান বুক আওয়ার শিডিউল। বাট হোয়াট দে ডিড, দে আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস, যে যখন একজনকে আমি শেয়ার করছি সে কিভাবে অ্যাভেলেবিলিটিটাকে ইন্টারপ্রেট করে। সো রাদার দেন লাইক গিভিং হিম সাম অপশন, like random option, like এত টাইম ওই মানে আকিফ্লো যেটা করে একেবারে ক্যালেন্ডার একটা ভিউ দিয়ে দেয়। সো ইজিলি যে পার্সনটা ওই লিঙ্কটা ইউজ করে শিডিউল করবে,
একটা মিটিং, সে ইজিলি আন্ডারস্ট্যান্ড যে কবে কোন সময়ে কোন স্লটে সে তার মিটিংটা সেট করতেছে। ওকে, সো দ্যাটস আ গ্রেট এক্সপেরিয়েন্স। আমরা নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। সো 9 নম্বর যে প্রিন্সিপালটা আছে সেটা হলো যে গুড ডিজাইন এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে। সো আমি যদি এখন বলি যে একটা ই কমার্স শপ আর একটা ব্রিক অ্যান্ড মর্টার, একটা ফিজিক্যাল স্টোর, দুইটার মধ্যে কোনটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বেশি, কেউ একটু বলতে পারবেন? Of course, e-commerce. ওকে, কেন? যেভাবে আমি শুনতে পাইনি। কেন মনে করছেন যে ই কমার্সটাই হলো বেটার এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি? কারণ হচ্ছে এখানে হচ্ছে মানুষ সবাই বাসায় বসে কাজ করতে পারতেছে। এটা হচ্ছে ধরেন একজন মানুষ যদি অফিসে গিয়ে কাজ করে, মানে একদম শুরু থেকে বললে অফিসে গিয়ে রেগুলার যাতায়াত করতে হলে তার কিন্তু এখানে হচ্ছে তার একটা গাড়ি ভাড়া, মানে গাড়িতেও চড়তে হচ্ছে, যেটা ধরেন আপনার পরিবেশের জন্য ক্ষতিকর এমপ্লয়ীদের দিক থেকে। তারপর হচ্ছে আলাদা একটা অফিস লাগতেছে যেখানে হচ্ছে মানে বিদ্যুৎ অন্য সবকিছু হচ্ছে বাড়তি করে লাগতেছে, এটা সে বাসায় এমনিতেই তার কিন্তু মানে ওইভাবেই থাকতেছে সে। বাট এইখানে সে যদি অফিসে আসে তখন কিন্তু এটা তার কাছে একটা বাড়তি ইয়ে লাগতেছে, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে পরিবেশের জন্য একটা ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, সো এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। জি জি জি, খুবই সুন্দরভাবে বলছেন। সো অবভিয়াসলি এটা আমরা বুঝতে পারতেছি যে আমি যখন ই কমার্স করতেছি, তো আমার এখানে যে ট্রান্সপোর্টেশনের যে ফুয়েল কস্ট হইতো বা টাইম কস্ট হইতো সেটা হচ্ছে না। দেন আমার মানে একটা ফিজিক্যাল স্টোর বানালে সেখানে এসি টিসি অনেক অনেক বিদ্যুৎ খরচ হচ্ছে বা ইলেকট্রিসিটি খরচ হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি বাসায় বসে করছি আমার ওইটা লাগতেছে, আমি টিপিক্যাল যেই কনজাম্পশনটা করতাম ওইটাই করতাম। সো দোজ থিংস আর রিয়েলি গুড, যে আমি একটা ই কমার্স সাইট করাটা হয়তো মাচ মোর লাইক এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। বাট আমরা অনেক সময় ভুলে যাই আমার যে ই কমার্স সার্ভারটা, মানে সাইটটা চালানোর জন্য যে সার্ভার আছে পিছনে, এখানে এটার অ্যাসেট বা এগুলো জিনিসপত্র বানানোর জন্য যেই পরিমাণ বিহাইন্ড দ্য সিনে মানুষজন কাজ করে, তাদের যেই কনজামশন, এগুলো কিন্তু অ্যাড আপ হয়। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় অনেক সময় নেট যে বেনিফিটটা সেটা অনেকটাই কম, যতটুকু আমরা ভাবি তার থেকে অনেক কম। লাইক একটা সাইটে যদি সরি একটা ফিজিক্যাল স্টোরে হয়তো আমার লিমিটেড নাম্বার অফ ইউজার বা কনজিউমার আসতে পারে, বিকজ দেয়ার্স লিমিটেড স্পেস। বাট ই কমার্স সাইটে কিন্তু কোনো লিমিটেশন নাই। সো ইট ক্যান লাইক ইভেন হ্যাভ 1 মিলিয়ন ইউজার্স এট দ্য সেম টাইম। সো যখন 1 মিলিয়ন ইউজার একটা সেম সার্ভারে হিট করতেছে, লাইক বার্ন আ লট অফ electricity. So these sort of things plays a role এই ডিসকাশনে। সো গুড ডিজাইন ওইসব বিষয়গুলোকে কনসিডার করবে, নট নেসেসারিলি জাস্ট লাইক টিপিক্যাল যেসব এনভায়রনমেন্টাল কনসার্ন সেগুলো না। সো আমি এখানে একটা এক্সাম্পল দিছি যে ওয়েবসাইট কার্বন নামে একটা সাইট আছে, যেখানে আপনি গেলে যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখবেন, ইট উইল প্রোভাইড ইউ রেজাল্ট যে ওই সাইটটা কতটুকু কার্বন ডাই অক্সাইড এমিশন করতেছে প্রোভাইড করার জন্য, এবং ওয়েদার ইটস লাইক ডুইং বেটার দেন লাইক রেস্ট অফ দ্য ওয়েবসাইট, সো লাইক ইটস ডুইং ওটস। সো এখানে লিনিয়ার যে সাইটটা আছে এটা কিন্তু খুবই একটা গুড ডিজাইন সাইট, যেটা দেখবেন যে ওদের থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক ল্যান্ডিং পেজ বা অনেক ওয়েবসাইট এই সেম স্ট্রাকচারে কিন্তু ডিজাইন করছে তাদের ল্যান্ডিং পেজ গুলো। সো এতটাই এবং এটা খুব লাইক ইন্টারাক্টিভ একটা জিনিস, এখানে নিচের যে ইমেজ গুলো সেগুলো আপনার স্ক্রল করার সাথে সাথে চেঞ্জ হচ্ছে, অনেক সময় ইন্টারাক্টিভ ওয়েতে দেখাচ্ছে যে অপারেশন গুলো। সো স্টিল লাইক এত সব অপারেশনের পরেও দেখেন এটা অন্যান্য ওয়েবসাইটের থেকে অলমোস্ট 62% ক্লিনার or like less carbon emission করতেছে। So that's a good design, যে আপনি যখন ডিজাইন করবেন for the sake of like aesthetic or like beautification, আপনি এটার লোডটাকে বাড়ায় ফেলবেন, unnecessary এলিমেন্ট দিয়ে এটাকে ব্লটেড বানাবেন না। So that's a good design is. So আমরা যদি পরের এবং ডিটা রেমস এর লাস্ট প্রিন্সিপালটাতে যাই, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তার মধ্যে, সেটা সে সবচেয়ে বেশি প্রেস করে, সেটা হলো লিটল বাট বেটার। গুড ডিজাইন তখনই হবে যেটা অনেক বেশি জিনিসপত্র থাকবে তা না, খুবই মিনিমাল হবে, বাট স্টিল ইট উইল প্রোভাইড দ্য অ্যাডিকুয়েট ভ্যালু যেটা ইউজার এক্সপেক্ট করতেছে, এবং ইট উইল লাইক স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড। সো এখানে আমি যেমন যে এক্সাম্পলটা আনছি, এখানে 3টা এক্সাম্পল আছে। সো এয়ারবিএনবি আমরা সবাই জানি,
So it's a very minimal design, but still it's so pleasing to eye, এবং এত সুন্দরভাবে সবগুলো ইনফরমেশন স্ট্রাকচার করা, people love to use Airbnb, and like that's why probably যে অনেক অ্যাপ বা অন্যান্য প্রোডাক্ট গুলো দেখা যায় এটা ডিজাইন দিয়ে ইন্সপায়ার্ড হয়। মাঝখানে যেটা দেখতেছেন ক্যাশ অ্যাপের ডিজাইন, সো ক্যাশ অ্যাপের ডিজাইনে দেখেন এখানে দে কেপ দিস থিংস ভেরি মিনিমাল ইয়েট ভেরি ফাংশনাল অ্যান্ড লাইক টু দ্য পয়েন্ট, যে আপনি হোম পেজ থেকে যখনই ক্যাশ অ্যাপ প্রেস করতেছেন, ইউ ক্যান রাইট আওয়ে টাইপ ইন দ্য ইনফরমেশন, ইউ ডোন্ট নিড লাইক ইনপুট ফিল্ড আপনি প্রেস করবেন তারপর কিবোর্ড আসবে, নট নেসেসারিলি দ্যাট, ইউ আর রাইট আওয়ে টেকেন টু লাইক দ্য মেইন অপারেশন যেটা আপনি করতে যাচ্ছেন, অ্যান্ড দেন ইউ ক্যান choose your path, আপনি কি পে করবেন নাকি রিকোয়েস্ট করবেন, anything. So the design is very minimal, yet it providing all the necessary benefit or like functionality you require. So that's the beauty of good design. So আমরা ডেটা র্যামস এর অনেকগুলো প্রিন্সিপাল দেখলাম, and আমি খুব শর্টে ট্রাই করছি, বাট স্টিল it took a lot of time. বাট আমি রিকমেন্ড করব সবাইকে যে উনার উপর একটা ডকুমেন্টারি করা আছে র্যামস নামে, এটা যদি সুযোগ পারেন দেখে নেবেন। I don't know, like I cannot provide any like pirated link or anything, but আপনারা যদি কোনোভাবে ম্যানেজ করতে পারেন, watch it. এগুলো দেখে হয়তো আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই করার কিছু পাবেন না, বাট ইট উইল ইন্সপায়ার লাইক হাউ দিস পিপল থিংস। দে আর লাইক ভেরি এক্সপিরিয়েন্স পিপল, এবং তারা রিয়েল ওয়ার্ল্ডের সাথে এত কিছু কাজ করছে এবং এমন সময় কাজ করছে তখন হয়তো এত বেনিফিট বা এত এটা কি বলবো যে এত বেশি অ্যাডভান্স ছিল না টেকনোলজি, বাট দে ওয়ার ডিজাইনিং গুড থিংস। সো আমি হাইলি রিকমেন্ড করবো যদি আপনাদের সুযোগ হয় এটা দেখে নেওয়ার, যেটা হলো গেস্টাল্টস প্রিন্সিপালস। সো ডেটা র্যামসের যে প্রিন্সিপাল গুলো আমরা দেখলাম সেগুলো ছিল ওভারঅল একটা ডিজাইন কিভাবে গুড হয় সেটা নিয়ে, এবং ইট ডাজন্ট লাইক নেসেসারিলি ইন্ডিকেট টু এনি স্পেসিফিক ইউআই ডিরেকশন অর এনিথিং, অথবা লাইক কোনো এটাকে প্রোডাক্ট ডিজাইন হতে হবে বা এরকম গ্রাফিক ডিজাইন হতে হবে নাকি ফিজিক্যাল প্রোডাক্ট লাইক ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন হতে হবে, এমন কিছু তো না। ইউ ক্যান অ্যাপ্লাই ইট এনিওয়্যার, but it covers the overall design strategies or thought process. On the other hand, Gestalt principle একটু different angle থেকে design principle গুলোকে করতেছে। It mostly covers the visual part, and এটা এটা যে বিষয়টা নিয়ে কভার করছে সেটা হলো যে কিভাবে আমাদের হিউম্যান মাইন্ড জিনিসপত্রগুলোকে পারসিভ করে। So how they group things, how they structure things, how they understand different design or like object within the environment. যে আমার এনভায়রনমেন্ট আমি ওটা দেখলাম, ডিজাইন হোক, যেটা একটা ফিগার হোক, অবজেক্ট হোক, ওটাকে কিভাবে আমাদের মাইন্ড বা আমাদের হিউম্যান ব্রেনটা অ্যাজিউম করতেছে এবং বুঝতেছে, সেই বিষয়টাকে এক্সপ্লেন করছে ডিফারেন্ট প্রিন্সিপাল থেকে। সো গেস্টাল্ট প্রিন্সিপালের ভিতরে অনেকগুলো প্রিন্সিপাল আছে, বাট মেনি অফ দেম অনেকগুলোই আসলে খুব ওভারল্যাপিং, খুব ক্লোজলি একটা সেম টপিকই বলছে। There's obviously difference, that's a different principle, but মাঝে মাঝে জিনিসগুলোকে সেপারেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। I'll try my best, and that's why like I will give a lot of example. সো আমি বলবো যে আপনারা ট্রাই করবেন যে জিনিসগুলোকে একসাথে দেখার জন্য, লাইক সবগুলো প্রিন্সিপাল বোঝার পরে সেটাকে একসাথে দেখার জন্য, কালেক্টিভলি রাদার দ্যান লাইক ইন্ডিভিজুয়ালি। সো আমি যেটা করবো, আমরা যখন যে আগাচ্ছি আমরা ট্রাই করবো যেগুলো রিলেটেড খুব ক্লোজলি সেগুলোকে পরপর বলার জন্য, যাতে আমরা ডিফারেন্স গুলোকে খুব ইজিলি বুঝতে পারি। সো প্রথম যে প্রিন্সিপালটা আছে সেটা হলো কমন রিজন। সো এটাকে কি বোঝায় যে আমার অনেকগুলো অবজেক্টের মধ্যে কোন একটা স্পেসিফিক পার্ট বা গ্রুপ যদি কোন একটা কনফাইন্ড বক্সের মধ্যে আটকানো থাকে, বা যে কোনো ডিজাইন যদি কোনো কতগুলো এলিমেন্ট যদি একটা স্পেসিফিক পার্টের মধ্যে সব একত্রে আটকা থাকে বা স্টে করে, দ্যাট our mind will perceive like that's a different group. সো এখানে যারা দেখতেছেন খুব শর্ট একটা খুবই অ্যাবস্ট্রাক্ট ওয়েতে দেখানো যে দুইটা পেয়ার অফ পেয়ার না লাইক দুইটা গ্রুপ অফ লাইক সার্কেলস, এবং এখানে 4টা কলামে আছে, এখানে 5টা কলামে আছে, and that bounding box actually separating them. Otherwise আপনি যদি বাউন্ডিং বক্সটাকে আমরা ইগনোর করি, then they are all same and they are all belonging to like the same area or like same part or design. But এই বক্স গুলা যেটা করছে জিনিসগুলোকে সেপারেট করেছে, so we can easily separate like which group belongs to which part, অথবা which circle belongs to which group.
সো দ্যাটস দ্য প্রিন্সিপাল, যে কমন একটা বাউন্ডিং বক্স বা কমন একটা এলিমেন্ট থাকলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য গ্রুপ বেসড অন দ্যাট কমন গ্রাউন্ড। সো এটা কিভাবে ডিজাইনে অ্যাপ্লাই হতে পারে? সো এখানে যেমন দেখেন স্টারবাকের একটা ডিজাইন আছে লেফট সাইডে। এখানে দেখেন অনেকগুলো কার্ড আছে, প্রত্যেকটাই ডিফারেন্ট ফুড আইটেম কে সার্ভ করতেছে এবং দে আর লাইক হ্যাভিং দ্য সেম স্ট্রাকচার, একটা সেম ইমেজ, একটা টাইটেল, দেন ডেসক্রিপশন, প্রাইস, এভরিথিং ইজ সেম। বাট দ্য গ্রে বক্স হেয়ার, যে মাঝখানে যে গ্রে বক্সটা আছে, এটার মধ্যে যখন আমি কন্টেন্টটাকে নিয়ে আসতেছি, দ্যাট completely separated from the rest of the groups. এবং ওইটার কারণে শুধু যে ওইটা সেপারেট হচ্ছে তা না, উপরে এবং নিচে যে আলাদা আলাদা দুইটা সেকশন আছে, দুটো ডিফারেন্ট মেনু টাইপ বলতে পারেন বা ক্যাটাগরি, দুইটাও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এটার জন্য। সো হোয়াট উই ক্যান লার্ন ফ্রম দিস, যে আমরা কিভাবে একটা ডিজাইনের মধ্যে সেপারেশন আনতে পারবো বা ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্টকে সাজাইতে পারবো। সো দ্যাটস দ্য থিং। অন দ্য রাইট সাইড আপনি সেম ভাবে দেখতেছেন যে যখন আমি শিডিউলের ডিফারেন্ট ডেটের গ্রুপে দেখাচ্ছি, they are within a specific bound, and that's why they are separate group, and I can easily understand that এটা একটা option, পাশেরটা আর একটা different option, so we are not like mixing up these two options. So that's the thing of like common region. Now এটার সাথে রিলেটেড যেটা হলো পরেরটা হলো proximity. So আমরা আগেটাতে যেটা দেখলাম যে বাউন্ডিং বক্স বা একটা এরিয়া দিয়ে আমরা কিভাবে সেপারেট করতেছি দুইটা গ্রুপ, মাইন্ড কিভাবে দুইটা গ্রুপের মধ্যে সেপারেশন বুঝতে পারে। There's another way of like this separation works, সেটা হলো যে proximity. So যে অবজেক্ট গুলা খুব কাছাকাছি লেগে থাকবে, সেটা আমাদের মাইন্ড সেটাকে একটা গ্রুপ ধরে নেবে, আর যেগুলো দূরে দূরে থাকবে সেটাকে সেপারেট গ্রুপ হিসেবে নেবে। এখানে দেখেন সবগুলো কিন্তু সেম সার্কেল, বাট দিস চাঙ্কস ইজ লাইক ভেরি ক্লোজ টু ইচ আদার। সো আমরা ইনস্ট্যান্টলি দেখার সাথে সাথে বলতেছি এটা একটা গ্রুপ, দিস ইজ আনাদার গ্রুপ, দিস ইজ আনাদার গ্রুপ, দিস ইজ আনাদার গ্রুপ, বিকজ দ্য ডিস্টেন্স, যেগুলো কাছাকাছি আছে they are bonding together and they are making a group, যেগুলো দূরে আছে সেটা separate group. So that's the second principle of proximity. Now এটাকে আমরা UI তে কিভাবে দেখবো, সেখানে দেখতেছেন। So আমি রাইট সাইডেটা যদি দেখি, it like explain the idea very well, যে এখানে সবগুলো আইটেম কিন্তু same structure, same UI. So how we are differentiating between them? By giving this extra space. সো আমরা কিন্তু অনেকভাবে এই সেপারেশনটা করতে পারতাম। এখানে উপরে যখন আসি তখন আমরা সেপারেশনটা করতেছি সেপারেটর লাইন দিয়ে, বাট যখন আমরা একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপের মধ্যে করতেছি তখন আমরা করতেছি লং বা বিগ স্পেস দিয়ে। সো দ্যাটস অ্যানাদার ওয়ে অফ লাইক ক্রিয়েটিং সেপারেট গ্রুপ অর লাইক হায়ারার্কি উইদিন দ্য ইউআই। লেফট সাইডে যেটা এখানেও দেখতেছেন যেভাবে করছে, যে এখানে একটা মোটা সেপারেটর দিয়ে একটা ডিস্টেন্স করা হয়েছে ডিফারেন্ট কার্ডের মধ্যে, এন্ড দ্যাট গিভস লাইক দ্য এসেন্স যে হ্যাঁ they are belonging to like different group. এটা হয়তো পিক আপ লোকেশন এর সাথে রিলেটেড, এটা হলো আমার অর্ডার সামারির সাথে রিলেটেড। সো এই ডিফারেন্সিয়েশনটা কিভাবে হচ্ছে, এই স্পেসিংটা বাড়াই দিয়ে, কারণ প্রক্সিমিটির লটা এখানে ডিকটেট করতেছে যে কিভাবে আমি আমার ব্রেনটা এই ডিফারেন্ট গ্রুপকে পারসিভ করবে। সো আমরা পরের প্রিন্সিপালটাতে চলে যাই, সেটা হলো সিমিলারিটি। সো এইখানে দুইটা যে ইমেজ দুটো দেখছেন, এটা খুব ওয়েল এক্সপ্লেইন করে এই আইডিয়াটা বা এই লটাকে। সেটা হলো যে আমার কন্টেন্ট সব যদি সেম হয়, আমরা আগে একটু আগে দেখলাম যে প্রক্সিমিটির একটা বিষয় আছে, যে কাছাকাছি থাকলে তার একটা গ্রুপ, বাট দূরে দূরে থাকলে দে আর ডিফারেন্ট গ্রুপ। সো এখানে দেখেন দিস থিংস আর লাইক ভেরি ক্লোজ টু ইচ আদার। সো আমার কাছে এই লেফট সাইডে হয়তো মনে হচ্ছে সবগুলো জিনিস একই, একটা গ্রুপই, অ্যান্ড হোয়াট দ্যাট ডাজ, আমি খুব ইজিলি সেপারেট করতে পারছি না যে কোন মানে whether there's like anything different or anything like any exceptional group there, আমি এটা বুঝতে পারতেছি না। বাট সেম জিনিসটাকে আমি যদি এরকম স্ট্রাকচারে সাজাই তখন কিন্তু আমি ইজিলি করতে পারতেছি। ওয়াই? যে এখানে আমি সিমিলার গুলোকে কাছাকাছি দেখতেছি, and even though like it's proximately ক্লোজ আছে, বাট সিমিলার গুলোকে একসাথে বন্ডিং করার কারণে আমি খুব ইজিলি স্ট্রাকচারের ডিফারেন্সটা বুঝতে পারতেছি, যে দিস ইজ like the focal point of this whole group, and the whole thing is within a group. এই যে প্রিন্সিপালটা, এইটাই হলো সিমিলারিটির প্রিন্সিপাল, যে আমার যদি সিমিলার টাইপের অবজেক্ট থাকে এবং সেগুলোকে যদি ভিজুয়ালি আমরা গ্রুপ করতে পারি, তাহলে প্রক্সিমিটি না থাকলেও বা প্রক্সিমিটি থাকলেও উই ক্যান ডিফারেন্সিয়েট বেসড অন দিস সিমিলারিটি অ্যাসপেক্ট। সেখানে একটা এক্সাম্পল দিই। সো
এখানে সেম রাইট সাইডের যে এক্সাম্পলটা, এটা খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন আপনারা, যে এখানে সার্চের রেজাল্টের যে কন্টেন্ট গুলো আছে, even though there's like two different groups, artists or একটা group, playlist or একটা group, but they're having the same structure, like একটা image, then একটা title, then probably a explanation or metadata. But যদি সবগুলো সেম হইতো, then it might be difficult for user or like যে ইউজ করতেছে তার জন্য যে কোনটা আসলে কি, উপরটা যদিও টাইটেল আছে, but still people can like mess up. So that's why how the differentiate between this thing, যে যখন প্লেলিস্ট তখন এটা স্কোয়ার থাকতেছে, আদারওয়াইজ লাইক আর্টিস্ট হলে এটা একটা সার্কেল হচ্ছে, সার্কুলার শেপে করা হচ্ছে। সো দ্যাটস দ্য লাইক ল, লাইক কিভাবে আমরা লটাকে বুঝবো এন্ড দেন কিভাবে ওইটাকে ডিজাইনে এক্সিকিউট করবো। সো আমি যখন ডিজাইন করতেছে লাইক ইজিলি লাইক উই ক্যান ফল ইনটু দিস ট্র্যাপ, যে আমরা সবগুলা কার্ডকে একই রেখে দিচ্ছি, বাট দ্যাট মাইট কজ সাম ইস্যু অর লাইক প্রেশার অন ইউজার্স মাইন্ড। সো হাউ উই ক্যান মিটিগেট দ্যাট? ইন্ট্রোডিউসিং দিস থিং, যে সিমিলার টাইপের যে কন্টেন্ট গুলো সেটা সিমিলার একটা স্ট্রাকচার বা একটা কমন এলিমেন্ট থাকবে, আর যেগুলো ডিফারেন্ট সেগুলো একটা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট হবে, সো দ্যাট ইউজার ক্যান ইজিলি ডিস্টিংগুইশ। সো আমরা যে প্রিন্সিপাল গুলো একটু আগে দেখে আসলাম, সো সিমিলারিটি, প্রক্সিমিটি অ্যান্ড কমন, কিন্তু ক্লোজলি রিলেটেড, যে গ্রুপ গুলোকে আমরা পারসিভ করি অ্যান্ড কিভাবে গ্রুপ গুলো ফর্ম হয় সেগুলো নিয়ে। আচ্ছা, এরপরে যেটা সেটা হলো কন্টিনিউয়েশন। সো আমরা যখনই কোনো একটা ফ্লো আন্ডারস্ট্যান্ড করতে, like আমাদের মাইন্ড যখন কোনো একটা জিনিসের মধ্যে একটা ফ্লো বুঝতে পারে, যে এখানে একটা ফ্লো আছে, লাইক একটা স্ট্রেট লাইন, একটা কার অর এনিথিং, এনি রিলেশন উইদিন লাইক মাল্টিপল কন্টেন্ট, তাহলে সে ওইভাবে বাকি জিনিসগুলোকে পারসিভ করার চেষ্টা করে। দে ইভেন দো লাইক দেয়ারস নাথিং বিয়ন্ড আওয়ার লাইক ভিউ পোর্ট, আমরা মনে করি যে ওইখানে আছে এন্ড ইট উইল কন্টিনিউ। সো এই জিনিসটা আমাদেরকে যেটা হেল্প করবে, যে ইউজারকে মুভ করা বা ইউজারকে একটা স্পেসিফিক ডিরেকশন নিয়ে যেতে আমাদেরকে হেল্প করবে। সো উই ক্যান অ্যাপ্লাই ইট দেয়ার। সো এখানে খুব কমন একটা এক্সাম্পল হলো যে আমরা যখন ক্যারোজেল গুলো ডিজাইন করি, যে আমরা রাখতেছি, আমরা একটা লাস্টের দিকে যে একটা কার্ড থাকে সেটাকে আমরা হয়তো স্লাইটলি লাইক ভিজিবল রাখি, নট এন্টায়ারলি। সো ইউজার ইজিলি বুঝতে পারে যে এটা স্ক্রল করা যাবে, ইভেন দো লাইক দেয়ারস নো স্ক্রল বার অর এনি আইকন। উইথাউট দ্যাট আপনি কিন্তু এই মেসেজটা কনভে করতে পারছি কিভাবে, কারণ ইউজার দেখতেছে যে মাল্টিপল কন্টেন্ট সাইড বাই সাইড আছে, দেন একটা কন্টেন্ট হাফ, তার মানে বাকি কন্টেন্টটা পরে হবে। সো ইভেন দো ইটস নট ভিজিবল, আমাদের মাইন্ডটা ধরেই নিচ্ছে যে ওই পাশে আরেকটা কন্টেন্ট আছে। সো দ্যাটস দ্য থিং। গ্রাবের এই অনবোর্ডিং ইলাস্ট্রেশনটা বা ওয়েলকাম স্ক্রিনটা যেটা, সেটা দেখেন, এখানে কিন্তু গাড়িটা যখন কাটা পড়তেছে, দ্যাট গিভস লাইক এ মোশন ভিউ, যে এটা একটা মুভিং জিনিস। আমি যদি দুইটা জিনিসকে সামনাসামনি বা একই জায়গায় রেখে দিতাম, দ্যাট মাইট লাইক সিম স্ট্যাটিক। সো এই যে আমাদের ব্রেনটা কিভাবে জিনিসটাকে পারসিভ করতেছে, যে কন্টিনিউ হচ্ছে বা কন্টিনিউয়েশন আছে, এইটাই হলো এই প্রিন্সিপালের মজাটা বা আইডিয়াটা। আচ্ছা, এর পরের বিষয়টা হলো ক্লোজার। সো এখানে হলো যে আমরা এই লোগোটার সাথে সবাই পরিচিত, যারা নেগেটিভ স্পেস নিয়ে এইসব নিয়ে পড়াশোনা করছি, এটা সবচেয়ে কমন একটা এক্সাম্পল, যে এই পান্ডাটা মধ্যে শুধু শুধু ব্ল্যাক স্ট্রোক গুলো আছে, বাট হোয়াইট কিছু নাই, বাট স্টিল উই ক্যান লাইক অ্যাজিউম দ্যাট ইটস আ পান্ডা। কারণ কি আমাদের মাইন্ড সবসময় ট্রাই করে যে একটা জিনিসকে একটা কমপ্লিট অবজেক্টে চিন্তা করতে, ব্রোকেন বা লাইক হাফ ওয়ে থ্রু কোনো কিছু থাকলে মাইন্ড ট্রাই টু লাইক অ্যাড দ্য এডিশনাল ডিটেল, যেটা নাই, অ্যাকচুয়ালি নাই, বাট আমাদের মাইন্ড থেকে ওইটাকে অ্যাড করে নিয়ে এটাকে একটা ফর্ম দেওয়ার চেষ্টা করে ফর লাইক বেটার আন্ডারস্ট্যান্ডিং, সাবকনশিয়াস মাইন্ডই চলে আসে। সো দ্যাটস উই ক্যান লাইক সামটাইমস ইউজ দ্যাট thing to trick or like to design or like to make our design beautiful or smooth. So that's the closer part. So এখানে আমি একটা এক্সাম্পল, এটা তো লোগো ডিজাইন বা লাইক গ্রাফিক ডিজাইন থেকে একটা এক্সাম্পল। আমি যদি ডিজাইনের প্রোডাক্ট সাইড থেকে আসি, সো আমরা লোডিং স্টেট গুলো সম্পর্কে সবাই জানি, যে যখন কোনো একটা ইনফরমেশন লোড হচ্ছে, ইন বিটুইন দ্য টাইম আমরা সামটাইমস লাইক এরকম গ্রে বক্স গুলো দিয়ে রাখি বা প্লেস হোল্ডার কিছু দেখায় রাখি, so that user understands যে এখানে কিছু আছে, even though there's nothing, these gray boxes এটা একটা একটা ফিল দেয় ইউজারকে যে প্রবাবলি এখানে কিছু জিনিসপত্র আছে। and that's the thing, যে এটা আমাদেরকে হয়তো আমাদের ওয়েটিং এর যে এক্সপিরিয়েন্সটা এটাকে খারাপ করে না, we can like patiently wait for a few seconds there, but যদি কিছু না থাকতো, পুরো কমপ্লিট সাদা স্ক্রিন থাকতো, that might be difficult for our brain to perceive যে এখানে আসলে কি হচ্ছে,
বাট যেহেতু কিছু হিন্টস আছে, আমার ব্রেন লাইক পারসিভ এন্ড লাইক এটা অন্য বিষয়গুলোকে অ্যাড করে নিচ্ছে যে হ্যাঁ এখানে হয়তো কিছু ইমেজ আসবে, এখানে হয়তো কিছু টেক্সট আসবে, এখানে কিছু কন্টেন্ট আসবে ফর হুইচ আই ক্যান ওয়েট। সো দ্যাটস দ্য ক্লোজার পার্ট। এখানে লেফট সাইডে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কার্ডের মধ্যে দেখেন যে একটা ঢেউ খেলানো জিনিস গেছে। সো ইভেন তো দেয়ার্স নাথিং অন দ্য বটম পার্ট, আমাদের ব্রেন কিন্তু অ্যাজিউম করছে যে ইটস আ ওয়েভ, ইটস লাইক আ হোয়াইট ওয়েভ উইদিন আ ব্লু কার্ড। আসলে কিন্তু না, আসলে জিনিসটা কি হয়তো একটা মানে একটা উপরে ব্লু একটা শেপ দেওয়া হয়েছে, একটা কার্ভ আকারে দেওয়া। সো বাট ইট গিভিং লাইক আওয়ার ব্রেন ইজ ট্রিকড ইন দ্যাট ওয়ে যে এখানে হয়তো ওই ওয়েভের পার্টটা আছে। সো দ্যাটস ক্লোজার। আমরা নেক্সট প্রিন্সিপালটা যাবো এবং লাস্ট প্রিন্সিপাল আজকের এই সেশনে, সেটা হলো সিমেট্রি। সো যখন সিমিলার টাইপের জিনিসপত্র আমরা দেখি এবং দে শো সাম সর্ট অফ লাইক সিমিলারিটি বিটুইন দেম অ্যান্ড একটা স্পেসিফিক স্ট্রাকচার ফলো করে দেয়ার লাইক সিমেট্রিক্যাল ওয়েতে বন্ডেড আছে, তখন আমরা পুরো জিনিসটাকে সেপারেট বা আলাদা আলাদা না ভেবে একটা কম্বাইন্ড হিসাবে কনজিউম করি। তো এখানে দেখেন অনেকগুলো সার্কেল আছে, বাট ওয়েন দে আর লাইক সিমেট্রিক্যালি ফর্ম, আমরা এটা অলিম্পিকের লোগো বা এই টাইপের কিছু বা চেইন হিসেবে ধরে নিচ্ছি। সো যদি আমরা অলিম্পিকের লোগো বা এইসব কিছু না ধরি, ইটস আ চেইন মনে হচ্ছে, কারণ কি দে আর বন্ডেড টুগেদার ইন আ ওয়ে দ্যাট লাইক প্রেজেন্ট আ সিমেট্রি। সো কেউ কেউ এক্সাম্পল দিতে পারবেন যে এইটা কিভাবে ইউআই তে ইউজ করতে পারি আমরা? সিমেট্রি হতে পারে আইকনের ক্ষেত্রে, যদি আউটলাইন আইকন ইউজ করা হয় সেই ক্ষেত্রে সব জায়গাতে যেন একই সিমেট্রি ইউজ করা হয়, বা কালারের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, শেডের ক্ষেত্রে শেডোর, আবার যে ডাইরেকশন আছে সেগুলোর ক্ষেত্রে সিমেট্রি রাখা যেতে পারে। হ্যাঁ, হইতে পারে। আবার আমি যখন ডিফারেন্ট ইউআই কম্পোনেন্ট ক্রিয়েট করতেছি, কার্ড বলেন বা ডিফারেন্ট ইউআই এলিমেন্ট, আমি ওইখানেও সিমেট্রি রাখতে পারি সো দ্যাট ইট ইজিলি কনভে দে আর বিলঙ্গিং টু সেম গ্রুপ, তাই না? সো আমরা এখানে যেমন একটা এক্সাম্পল যদি দেখি, আমরা যেখানে দেখেন যে ডিফারেন্ট টাইপের কন্টেন্ট আছে, বাট হোয়েন এভার ইউ আর ফোকাসিং অন স্পেসিফিক কন্টেন্ট, লাইক ধরেন এখানে আমার কার্টের মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে, খাবার আইটেম গুলো আছে, দে আর কনজিউমিং a same structure, the ছবি, then quantity, then name, then price. On the other hand, যখন আমি নিচের দিকে অন্য মেনুগুলোতে চলে যাচ্ছি, তখন they are having a plus icon or like add button, এবং তাদের স্ট্রাকচার বা লেআউটটা ডিফারেন্ট। সো আমার কিন্তু হেডিং না থাকলেও আমি বুঝতে পারতাম যে দিস ইজ কমপ্লিটলি আ ডিফারেন্ট সেকশন, and they are like not only belonging to a group, they are also like representing the same sort of things at a time. So আমি বুঝতে পারছি এটা হলো আমার সাজেস্টেড জিনিস। দেখেন উপর পার্টটা হইলে আমার কমপ্লিটলি আমার কার্টে যেসব জিনিসগুলো আছে। সো দিস সিমেট্রি অলসো হেল্প, অ্যান্ড সিমেট্রি ডাজন্ট মিন যে আমার সবগুলো জিনিসপত্র একই হইতে হবে, একই রকম দেখতে হবে। এখানে দেখেন যে এই যে বাবল গুলো আছে বা ট্যাগ গুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট কালারের, ডিফারেন্ট উইথে, বাট দে আর হ্যাভিং আ সেম স্ট্রাকচার, আইডেন্টিক্যাল স্ট্রাকচার, যেটার কারণে জিনিসটাকে একটা কোহেসিভ ফিলিং যেমন দিচ্ছে, it also like make the whole thing a group and like a whole section একটা আমাকে যে আমি কি ধরনের ফিল করতেছি ওইটার একটা সাজেশন বক্স বা ইয়া দিচ্ছে, প্রিসেট দিচ্ছে। So that's the thing of symmetry. Now আমি এখানে 6টা গেস্টাল প্রিন্সিপাল কভার করছি, বাট দেয়ার্স মোর অ্যাকচুয়ালি। আপনারা চাইলে নিজেরা সার্চ করতে পারেন এবং দেখতে পারবেন। সো আমি একটু যদি ব্যাক করি, সো আমরা এখানে যেমন যখন ক্লোজার নিয়ে কথা বলছি, ক্লোজারের সাথে খুব ক্লোজলি আরেকটা রিলেটেড প্রিন্সিপাল গেস্টালটাই হলো যে ফিগার অ্যান্ড গ্রাউন্ড। সো এইখানে আমি যদি জিজ্ঞেস করি যে এই যে লোগোটা, এটা কি হোয়াইটের উপর ব্ল্যাক নাকি ব্ল্যাকের উপর হোয়াইট? সো এটা কিন্তু অনেক বড় কোয়েশ্চেন হবে। এইখানে যদিও একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, প্রবাবলি দ্যাটস ওয়াই ইটস আ বিট লাইক ইউনিমাস হইতে পারে যে এটা হোয়াইটের উপর ব্ল্যাক, বাট যদি পুরো স্লাইডটা সাদা হইতো তাহলে কিন্তু একটা কোয়েশ্চেন তখন আমরা করতেই পারতাম যে মানে পুরো স্ক্রিনটা কি ব্ল্যাক দেন তার উপরে হোয়াইট, নাকি পুরো স্ক্রিনটা হোয়াইট তার উপর শুধু ব্ল্যাক? সো সো এই জিনিসটা মানে অনেক সময় আমরা এই সেপারেশনটা করতে পারি না, লাইক যেমন এখানে করা যাচ্ছে না, বাট অনেক ক্ষেত্রে আমরা করতে পারি। সো আমরা অ্যাপলের লোগো সম্পর্কে সবাই জানি, বাট অ্যাপলের লোগোর উপরে একটা স্পেসিফিক ভার্সন যেটা করা হয়েছিল যে খাওয়া পার্টটা আছে, যে কামড় দেওয়া পার্টটা, ওইখানে স্টিভ জবসের মুখের প্রতিকৃতিটা বসাই দেওয়া হয়েছিল সাইড থেকে। সো
বাট যদি এখানে দেখেন অনেক সময় ওই লোগোর এক্সাম্পলটা দেখেন, অনেক সময় মানে ম্যাক্সিমাম সময় মানুষজন যেটা হয় শুধু অ্যাপলের লোগোটাই দেখে, দে কমপ্লিটলি ইগনোর দ্য স্টিভ জব ফেস। রিজন কি? যে দেয়ার মাইন্ড, লাইক আওয়ার মাইন্ড, পুরো বিষয়টাকে, পুরো লোগোটাকে আগে পারসিভ করতেছে রাদার দেন দ্যাট ফেস। অন দ্য আদার হ্যান্ড যখন ওটাকে নোটিস করায় দেওয়া হয় বা পয়েন্ট করে দিচ্ছে যে এখানে দেখেন স্টিভ জবস ইয়ে আছে, এরপর থেকে দেখবেন যে আপনার মাইন্ড খেলে ওইটাই দেখতেছে, আপনি তখন আর অ্যাপল লোগো দেখবেন, আপনি প্রথমে স্টিভ জবস দেখবেন। সো এইটার রিজন কি? কারণ আমাদের মাইন্ড সবসময় প্রত্যেকটা জিনিসেই একটা ফোরগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড এটাকে আর কি খোঁজার চেষ্টা করে, অ্যান্ড সে ফোকাস করে সবসময় ফোরগ্রাউন্ডে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে সে ব্যাকগ্রাউন্ড হিসেবেই রাখে বিহাইন্ড দ্য সিনে। সো এই জিনিসটা কিভাবে আপনি অল্টার করবেন, লাইক ইউজারের কোন বিষয়টা ফোকাস আনবেন না, that will also like dictate your design direction. So এরকম আরো কতগুলো প্রিন্সিপাল এখানে রয়ে গেছে, লাইক there's law for like principle of like simplicity, যে আমরা কোন কমপ্লেক্স জিনিসপত্র যদি দেখি, লাইক অনেক কারুকার্য করা মনে করেন একটা ডিজাইন দেখলাম, বাট our mind will always like simplify these things এবং একটা স্ট্রাকচার দাঁড় করায় ফেলবে, যে এই পাশে হলো নেভিগেশন, এই পাশে হলো বাটন, এবং এটাকে সে এতটা ফ্যামিলিয়ার হয়ে যায়, দেখা যায় অনেক সময় যদি অন্য কোনো অ্যাপে বা অন্য কোনো প্রোডাক্টে যদি ওইটার থেকে অল্টারনেট কোনো ডিজাইন বা প্যাটার্নে চলে যাওয়া হয়, অনেক সময় আমরা মিস্টেক করে ফেলি, বিকজ উই আর ফ্যামিলিয়ার উইথ দোজ সিম্পলিফিকেশন ইন আওয়ার মাইন্ড। আমরা আনকনসিয়াস মাইন্ডই জিনিসটাকে করে ফেলি। সো হোয়াট এটার একটা বড় ইমপ্লিকেশন আসে আমরা যখন ডিজাইনের ইনিশিয়াল স্টেজে কাজ করি। আমরা ওয়ার ফ্রেমিং করি অনেকে। সো ওয়ার ফ্রেমিং এর একটা সবচেয়ে বড় কি বলবো, যে একটা সিক্রেট রুলস হলো যে আপনি সবসময় পেন দিয়ে ওয়ার ফ্রেমিং করবেন, অ্যান্ড ডোন্ট লাইক কাটাকাটি কিছু করবেন না, আপনি যা ডিজাইন করবেন করতে থাকবেন। সো দ্যাটস দ্য বিউটি, যে আপনি যখন পেন দিয়ে করতেছেন ইউ ক্যান লাইক মেক এনি অ্যাডজাস্টমেন্ট অর চেঞ্জ, সো আপনি ওইখানে ফোকাস করবেন না, ইউ উইল রাদার ফোকাস অন এক্সিকিউটিং দ্য থিংস, এবং you will focus on like the core of functionality that or the core element or the structure rather than like going into details যে এখানে কালার কি হবে, কয় পিক্সেল স্পেসিং দিব, etc, because that simplicity will bring like more original idea in your mind. আপনি যদি প্রথমে ওই ফোকাসে চলে যান যে এটা কালার কি হবে, এটা কত পার্সেন্ট প্যাডিং দিব, তাহলে দেখা যাবে আপনি সলিউশনটা বের করতে পারতেছেন। সো দ্যাটস দ্য রুলস। সো এরকম আরো কয়েকটা প্রিন্সিপাল গেস্টলস আছে, আমি ওগুলো আপাতত কভার করতেছি না, বিকজ লাইক মোস্ট অফ দেম উইল লাইক বি ভেরি ফ্যামিলিয়ার উইথ দ্য অল দ্য থিংস দ্যাট আই ডিসকাস এখানে। সো আপনার ইজিলি যদি খুঁজেন রিলেট করতে পারবেন যে কোনো সময়।